নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশ। কওমি মাদ্রাসাকে নীতিমালায় আনার ঘোষণা। অনিয়ম পেলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা মন্ত্রীদের। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 32 জনকে হত্যার প্রমাণ। 7 জনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। আসামি হচ্ছে অর্থের যোগানদাতারাও, জানালেন চিফ প্রসিকিউটর। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। জনকল্যাণমুখী কাজ করার অঙ্গীকার। উন্নয়ন যাত্রায় নারী ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়। হ্যাঁ ভোট দিতে বলে ক্ষমতায় এসে গণভোট অস্বীকার করাই প্রতারণা। ফ্যাসিবাদের পথেই বিএনপি, অভিযোগ 11 দলের। জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। হাম ও উপসর্গে আরো 10 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 1250। প্রভাব পড়ছে শিশুর মানসিক স্বাস্থ্যেও। অভিভাবকদের বেশি সময় দিয়ে বাড়তি যত্নের পরামর্শ। এবং পানিতে তলিয়ে কষ্টের ফসল, হাওরে বেশি দামও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দিবে সরকার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনগণের সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে সচিবালয় থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন 4 দিনের সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে সরকারে প্রতিফলন ঘটে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ, এটি আমি মনে করি। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সবার আগে দেশের স্বার্থ। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং ও ভোগান্তিহীন সেবা নিশ্চিতে দৃশ্যমান মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবেলায় জেলা প্রশাসকদের আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনতে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কাজের স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অনিয়ম বন্ধে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
বিকেলে ডিসি সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রীরা। জেলা প্রশাসকদের দেয়া প্রায় ২০০০ প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাবের উপর আলোচনার লক্ষ্যে শুরু হয়েছে এবারের ডিসি সম্মেলন। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে সম্মেলনের প্রথম দিনের কার্য অধিবেশনে ডিসিদের নানা নির্দেশনা দেওয়ার কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। সামাজিক সুরক্ষা কর্মসূচি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডিসিদেরকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে। স্বাস্থ্য বিষয়ক কার্য অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া, ভেজাল ওষুধ বিক্রি বন্ধ সহ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি। এদিকে কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে সাধারণ শিক্ষার সমমান দিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। দাখিল এসএসসি, আলেম এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে। কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। আমরা চাই না তারা আলাদা থাকে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি পেলে মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ তদারকি করারও নির্দেশনা দেন আইনমন্ত্রী। তাদেরকে ভিজিলেন্ট থাকতে বলেছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগামী 7 জুনের মধ্যে দাখিল করা হবে প্রতিবেদন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষের দিকে। শুধু ঢাকাতেই 32 জনকে হত্যার তথ্য মিলেছে, তবে প্রকৃত সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এই ঘটনায় অর্থের যোগানদাতাদেরও আসামি করা হবে বলেও জানান তিনি। ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা ও সহিংসতার পর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে খালি করা হয় এলাকা। এ সময় হতাহতের শিকার হন অনেকে। দলবদ্ধভাবে এবং প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় 32 জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে নিহত হলো, চট্টগ্রামে নিহত হলো। এই ঘটনাটাকে আমি অগ্রাধিকার বেসিসে এবং বিশেষ প্রায়োরিটি দিয়ে আমি তদন্ত কাজ শুরু করি। আমি আমার তদন্ত সংস্থাকে আমি বিশেষ নির্দেশনা দিই। প্রায় 90% কাজ, তদন্ত কাজ এটা প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রামের কিছু ইনভেস্টিগেশন আমাদের বাকি আছে। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের 49 এমপি। রাতে সংসদ ভবনে শপথ পাঠ করেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের শীর্ষ নেতারা। শপথ গ্রহণের পরেই জনকল্যাণমুখী কাজ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নারী এমপিরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব, যাতে সম অধিকার বঞ্চিত না হয়, নারীরা যেন আর বিভিন্নভাবে ধর্ষিত না হয়, নারীরা যেন সমানভাবে বিভিন্ন কর্মসংস্থানের অধিকার পায়। বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের একজন সেবক হয়ে আমি কাজ করতে চাই। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। এমন অভিযোগ করে 11 দলের নেতারা বলছেন, সংস্কার মেনে না নিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে তারা। রাজধানীতে এনসিপির জাতীয় কনভেনশনে নেতারা আরও বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা যখন মানুষকে কি
জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে রাজনীতিবিদ, বিশ্লেষক ও বিশিষ্টজনরা দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশ নেন তারা। গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে। রোববার বিকেলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক সেশনে আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর। ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে সেই কাঠামো, আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সমাপনী সেশনে 11 দলের নেতারা বলেন, সংস্কার মেনে না নিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। হাতে ভোট দিতে বলেছেন, তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? 4টি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এনসিপি নেতারা। তদন্ত ছাড়া কোনো কিছু না বলা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণের খবর। হাম উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 10 জন। হামের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়ছে শিশুদের মানসিক বিকাশে। দেখা দিচ্ছে খিটখিটে মেজাজ আর অতিরিক্ত কান্নার প্রবণতা। প্রায় নির্মূল হওয়া হামের তাণ্ডবে বিপর্যস্ত দেশ। 2 মাসের কম সময়ে কেড়ে নিয়েছে প্রায় 300 শিশুর প্রাণ, আক্রান্ত প্রায় 40,000। দীর্ঘদিন জ্বর সহ শিশুর শারীরিক জটিলতার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বাধা পড়ছে সামাজিক বিকাশেও। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকরা জানান, আক্রান্ত হওয়ার পর থেকে পরিবর্তন হতে থাকে স্বাভাবিক আচরণ, দেখা দেয় খিটখিটে মেজাজ, কান্নাকাটির প্রবণতা। যখন অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে তখন ও লাথি ঘুষি মানে পাশে আবার ক্যানেলা দূরে টান মারে। জ্বর কারণে কেয়ার করলে যেত না, বইতো না, খাইতো না, মেজাজ খিটখিটে হয়ে গেছে। এখন পর্যন্ত তেমন একটা সুবিধা হয় না। চিকিৎসকরাও বলছেন, আক্রান্ত শিশুদের শারীরিক আচরণে আসছে পরিবর্তন, এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। একটা বাচ্চা মেজাজ আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারটা সে খেতে পারছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা যেমন রোগীর শিশু বাচ্চার উপর যেন মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, প্লাস রোগীর সাথে যারা আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, আর্থিক মানসিক সব দিক দিয়ে আসলে একটা চাপ তৈরি করে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু শিশু নয়, অভিভাবকদের অতিরিক্ত আতঙ্কও প্রভাব ফেলছে শিশুর ওপর। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাচ্চারা খুব বলতে চায়, প্যানিকের মতো আচরণ করে বা ভয় পায়, তাহলে তাদের কথাগুলো শুনুন, কি বলতে চায়, কেন ভয় পাচ্ছে, কোন বিষয়ে মনের মধ্যে কি চলে, সে অনুযায়ী সমাধানের চেষ্টা করুন। কোয়ালিটি টাইমটা খুবই গুরুত্বপূর্ণ শিশুর কথা বোঝার জন্য। আপনি যদি শিশুর সাথে গুরুত্ব সহকারে 5 মিনিট কথা বলেন, অনেক ইফেক্টিভ। সময় মতো শিশুদের টিকাদান, সচেতনতা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উজানের ঝড়বৃষ্টিতে হাওরে পানিতে তলিয়ে কৃষকের কষ্টের ফসল। কোনো রকমে ফসল ঘরে তুললেও রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনো পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছি 10-12 দিনে পড়তেছে, ধান যে ফস্ত আছে ধান তো বোমায় যাইতে পারতেছে না, ধান গেরায় যাইতেছে গা,
একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওরসহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে যদি তেলের সংকটটা না থাকতো তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলাই কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এই পর্যন্ত 2160 হেক্টরে বোরো ফসল পানির নিচে, চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কিশোরগঞ্জের হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত কাটা হয়েছে 60% জমির ধান। এ অবস্থায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারেও। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজিই নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝায় একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ির ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন পশু আনতে না পারে সেজন্য সতর্ক বিজিবি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট, সর্বমোট 27টি হাট ইজরার জন্য রেডি করা হয়েছে। যেখানে এখানে হাট বসতে আমরা দেব না, নির্দিষ্ট জায়গায় হাট বসবে। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে 0 হবে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু ছাগল মহিষ আছে, চাহিদার থেকে কোনো অংশেই কম নাই। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে।
নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45 জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গের মসনদে কে বসছে জানা যাবে কাল। এদিন বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে 293টির ফল ঘোষণা হবে। প্রথম ব্যালট, পরে ইভিএমের ভোট গণনা করা হবে। হাই ভোল্টেজ এই নির্বাচনের ফল প্রকাশ ঘিরে গোটা রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 3,66,00,000 ভোটারের মধ্যে রেকর্ড 93% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর। এবার খেলার সময় বিস্তারিত জানাতে নিয়ে যাচ্ছি মাকসুমের কাছে।